মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি বললেন জোনায়েদ সাকি। এমপি আনারের বাড়ির সামনে নেতাকর্মীদের অবস্থান। জানাবো বিএনপির কাউন্সিল নিয়ে বেগম জিয়া তারেকের দুই মত। দেশের অর্থনীতি নিয়ে পর্যবেক্ষণ দেবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো ইতালি যেতে গরু বিক্রি 4 মাস খোঁজ নেই নারীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করছি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। বর্তমান যে ব্যবস্থা বিদ্যমান এর মধ্য দিয়ে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সে কারণে আন্দোলনের মধ্য দিয়ে ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সাবেক নেতা প্রধান, সাবেক পুলিশ প্রধানের দুর্নীতি ও দুর্বৃত্তায়ন এবং সরকার দলীয় এমপির নৃশংসভাবে হত্যাকাণ্ডের দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দমন করে শাসন করতে গিয়ে সরকারের ভেতর ও বাইরে অসংখ্য অপরাধীর জন্ম দেওয়া হয়েছে। সরকার ও সরকারি দল আজ এই রকম শত শত তারকা অপরাধীদের প্রধান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জন ম্যান্ডেটহীন ডামি সরকারকে বিদায় দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। আনারের বাড়ির সামনে নেতাকর্মীদের অবস্থান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচার, পরিকল্পনাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল 8টার দিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বাড়ির সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, ঘাতকরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এমপিকে হত্যা করেছে, হত্যার পর তার লাশ টুকরো টুকরো করেছে। প্রশাসনের উদ্দেশ্যে নেতাকর্মীরা বলেন, আপনারা যদি লাশ ফিরিয়ে আনতে না পারেন তাহলে অন্তত এমপি রক্তমাখা জামা কাপড়গুলো ফেরত আনেন। এর আগে দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আনার এমপির পরিবারের সাথে দেখা করতে কালীগঞ্জে আসেন। সে সময় সাইদুল করিম মিন্টু বলেন, আগামীকালের মধ্যে আনারের মর্ধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে, তারপর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপির কাউন্সিল নিয়ে বেগম জিয়া তারেকের দুই মত। বিএনপির কাউন্সিল হবে কি হবে না এই নিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রে তথ্য নিশ্চিত করেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় ফিরোজে অবস্থান করছেন, নিজেকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে গুটিয়ে নিয়েছেন। কিন্তু এর মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিকবার তার সঙ্গে দেখা করেছেন এবং দলের কিছু নীতি নির্ধারণী বিষয় নিয়ে তার মতামত জানতে চেয়েছেন। সাম্প্রতিক সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবের দায়িত্ব ছাড়ার জন্য বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে অনুরোধ করেন। বেগম খালেদা জিয়া তাকে অপেক্ষা করার পরামর্শ দেন এবং দ্রুত একটি কাউন্সিল করার জন্য নির্দেশনা দেন। কিন্তু লন্ডনে পলাতক বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া এই পরামর্শ সন্তুষ্ট হতে পারেনি। তিনি এখনই কাউন্সিল করার পক্ষে নন বলেই জানান গেছে। গত মঙ্গলবার রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয়বারের মতো বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখান থেকে দলের অবস্থা, সাংগঠনিক বিভিন্ন পদ পূরণ ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন বলে জানা গেছে। আর এই সমস্ত বিষয় উত্থাপনের প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে হলেও একটি কাউন্সিল অধিবেশন করার জন্য নির্দেশনা দেন। সেই নির্দেশনা নিয়ে গতকাল লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লন্ডনে পলাতক বিএনপির এই নেতা এই মুহূর্তে কাউন্সিল করার বিরুদ্ধে মত দিয়েছেন বলে জানা গেছে, বরং তিনি কাউন্সিল ছাড়াই বিভিন্ন শূন্য পদ পূরণ এবং কমিটি রদবদলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তারেক জিয়া মনে করেন যে এ সময় দল সরকার বিরোধী আন্দোলনে ব্যস্ত, কাজে এখন কাউন্সিল করাটা যৌক্তিক এবং সময়োচিত হবে না। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাউন্সিলের মাধ্যমে সংগঠন পুনর্বিন্যাস করা যাবে এবং সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে নেতাকর্মীদের মতামত জানা যাবে। তবে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন, কর্মীদের মতামত জানার জন্য কাউন্সিলের দরকার নেই, তিনি সার্বক্ষণিকভাবে কর্মীদের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, তারেক জিয়া কাউন্সিল ছাড়াই তার পছন্দের লোকজনকে বিভিন্ন পদে বসাতে চান এবং এই কর্মটি শেষ হওয়ার পর পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে তা অনুমোদন করিয়ে নেওয়াই তার মতামত। নানা কারণে তারেক জিয়া এখন কাউন্সিলের বিরুদ্ধে অবস্থান করছেন। বিশেষত 2018 সালে তার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত, আবার 2024 সালে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত দলের মধ্যে ঢালাও বহিষ্কার এবং অবিবেচকের মতো অসহযোগ আন্দোলন
আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা, 28 অক্টোবর হঠাৎ করে রাজনৈতিক কর্মসূচি ইত্যাদি নানা বিষয় নিয়ে তৃণমূলের মধ্যে প্রশ্ন আছে। যদি দলের কাউন্সিল ডাকা হয় তাহলে এই প্রশ্নগুলো প্রকাশ্যে উত্থাপিত হবে এবং তারেক জিয়ার নেতৃত্ব এবং কর্তৃত্ব নিয়ে প্রশ্ন উঠবে। দলের ভিতরে অনেকেই এখন অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার গুরুত্ব দিচ্ছেন। তারা মনে করছেন একটি সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম থাকা উচিত। দলীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকলের মতামত গ্রহণ করা বাঞ্ছনীয়, কিন্তু বাস্তবে এসব কিছু হচ্ছে না। আর এই কারণে কাউন্সিলের মাধ্যমে বিষয়গুলো সামনে আসতে পারে। সেক্ষেত্রে তারেক জিয়ার ক্ষমতা খর্ব হতে পারে, তার অনেক সিদ্ধান্ত সমালোচিত হতে পারে। তাই তিনি কাউন্সিল না করে একটি অনুগত নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন। কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠা হলে কমিটি বাণিজ্য খুব একটা ভালো মতো সম্ভব না। তারেক জিয়ার কাউন্সিল না করার পেছনে এটি একটি বড় কারণ এখন যদি বিএনপিতে স্থায়ী কমিটির সদস্য বা অন্য পদগুলো পূরণ করা হয় তাহলে এককভাবে তারেক জিয়া মোটা অঙ্কের টাকা পাবেন, কিন্তু কাউন্সিল করা হলে বিএনপির কর্মীদের মতামতকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে তারেক জিয়ার যে অর্থ উপার্জনের এজেন্টটা তা হোঁচট খেতে পারে। এই কারণে তিনি কাউন্সিল করার পক্ষে না। তবে খালেদা জিয়া যেহেতু কাউন্সিল করার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন, কাজে বিএনপি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার বিষয়। দেশের অর্থনীতি নিয়ে পর্যবেক্ষণ দেবে বিএনপি। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সামগ্রিক চিত্র তুলে ধরে পর্যবেক্ষণ দেবে বিএনপি। পর্যবেক্ষণে দেশের আর্থিক খাতে দুরবস্থা, রিজার্ভের ক্রমাবনতি, ঋণ পরিশোধ, দুর্নীতি সহ নানা বিষয়ের চিত্র উত্তরণের প্রস্তাব দিয়ে দলীয় অবস্থান থাকবে। সম্ভাব্য এই পর্যবেক্ষণটিতে আগামী দিনের আন্দোলনের যৌক্তিকতা তৈরির আভাস হিসেবে দেখছেন বিএনপি উচ্চ পর্যায়ের দায়িত্বশীলেরা। বিএনপির কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে আলাপকালে জানা গেছে, করোনার সময়, এর আগে ও পরে নানা সময় সরকারের উদ্দেশ্যে কখনো দেশবাসীর সামনে দলের অবস্থান ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরতে বিএনপি এসব পর্যবেক্ষণ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আমলে না নিলেও বরাবরই বিএনপি বিশেষজ্ঞ পর্যায়ে তৈরি বক্তব্য সবিস্তারে উল্লেখ করেছেন। সূত্রে জানা যায়, ইতিমধ্যে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তে একজন আমলার নেতৃত্বে কার্যক্রম চলছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের পর তা জনগণের সামনে আনা হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রশ্নের জবাবে বলেন, আমাকে এ ধরনের কোনো অনুষ্ঠানের বিষয়ে কিছু বলা হয়নি, সংবাদ সম্মেলন বা সেমিনারের কোনো সিদ্ধান্ত পাইনি। তবে বিএনপির একাধিক নেতা জানান, সম্ভাব্য পর্যবেক্ষণের নতুন করারোপ, এর প্রভাব আর্থিক খাতে দুর্নীতি সহ এর থেকে উত্তরণে প্রস্তাব দেওয়া হতে পারে বা এই ক্ষেত্রে সরকারের ব্যর্থতায় আগামী দিনের আন্দোলনের বার্তা দিতে পারে। প্রসঙ্গত, গত বছরের 23 অক্টোবর বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ ও ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে সেমিনার করে বিএনপি। ইতালি যেতে গরু বিক্রি, 4 মাস খোঁজ নেই নারীর। ইতালি যাওয়ার জন্য লক্ষ্মীপুরের রায়পুরের শারমিন আক্তার নামে এক নারী 2টি গরু বিক্রি ও ঋণ করে 3 লাখ টাকা সহ ঘর থেকে বের হন, কিন্তু 4 মাস হয়ে গেলেও তার কোনো খবর নেই। 25 বছর বয়সী শারমিন কোথায়, কার কাছে, বেঁচে আছেন কিনা নিশ্চিতভাবে এসবের কিছু বলতে পারছেন না কেউ। এর মধ্যেই তার বাবা সজল আলী ও মা পেয়ারা বেগমের কাছে ভারতীয় মোবাইল ফোন নম্বর থেকে মুক্তিপণের জন্য 50,000 টাকা দাবি করেন অজ্ঞাত এক নারী। ধারণা করা হচ্ছে, ভারত থেকে ফোন করা অজ্ঞাত ওই নারীর কাছে শারমিন আক্তার রয়েছেন। সংঘবদ্ধ চক্র তাকে বিক্রি করে দিতে পারে। এদিকে মেয়েকে সুস্থ অবস্থায় উদ্ধারের জন্য বাবা সজল আলী ও মা পেয়ারা বেগম স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। মেয়েকে ফিরে পেতে তারা কাঁদছেন। অভিযোগ রয়েছে, ইতালি নেওয়ার কথা বলে একটি চক্র শারমিনের কাছ থেকে 3 লাখ টাকা নেয়। প্রায় 4 মাস আগে শারমিন বাড়ি থেকে বের হন ইতালি যাওয়ার উদ্দেশ্যে। এরপর থেকে তার খবর নেই। পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করে সন্ধান পাচ্ছেন না। শারমিনের বাবা সজল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের হাজিমারা স্লুইস গেট এলাকায় বাসিন্দা। তিনি পেশায় জেলে। সজল ও তার স্ত্রী পেয়ারা জানান, শারমিন স্বামী পরিত্যক্তা। 4 বছর আগে তাকে গৃহকর্মীর কাজে সৌদি আরবের দামাম শহরে পাঠানো হয়। সেখানে মোবাইল ফোনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা দুর্গাপুর গ্রামের শাহাবুল্লাহর মেয়ে রাবেয়া বেগমের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে। এরপর দুজনেই ইতালি যাওয়ার ইচ্ছা পোষণ করেন। সেখান থেকে 2020 সালের জানুয়ারিতে রাবেয়া নোয়াখালী ও পরে শারমিন গ্রামের বাড়িতে আসেন। 4 মাস আগে রাবেয়া তার ছোট বোন কুলসুম আক্তারকে রায়পুর শারমিনের বাড়িতে পাঠান। 10 দিন কুলসুম রায়পুর ছিলেন। এরপর 3 লাখ টাকা সহ শারমিনকে নিয়ে কুলসুম ঢাকায় রাবেয়ার কাছে যান। এরপর থেকে শারমিনের কোনো খোঁজ নেই। সজল আলী বলেন, নোয়াখালী রাবেয়া দালাল চক্রের সদস্য। আমার মেয়ে তাদের খপ্পরে পড়েছে। 2টি গরু বিক্রি ও এনজিও থেকে ঋণ নিয়ে 3 লাখ টাকা দিয়েছি। আমরা ধারণা করেছি রাবেয়া ও তার বোন কুলসুম ভারতে নিয়ে শারমিনকে কোনো এক নারীর জিম্মায় আটকে রেখেছে। ওই নারী তাকে নির্যাতনের ভয় দেখে মোবাইল ফোনে আমাদের কাছ থেকে 50,000 টাকা মুক্তিপণ দাবি করেছে। তিনি আরো বলেন, আমি শারমিনকে সুস্থ অবস্থায় ফেরত চাই। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রায়পুর থানা পুলিশের পরিদর্শক শামসুল আরেফিন বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।